আমি দেবাশিস চক্রবর্তী আবারও মুখোমুখি অনুষ্ঠানে চলে আসলাম। তবে আজকে আমার নতুন অতিথি, সেই অতিথি সম্পর্কে আগে আমি একটু বলে নিচ্ছি। তিনি কিন্তু খুব রকেটের গতিতে তার উত্থান, দলীয় জায়গায় তিনি ভালো জায়গায় এখন রয়েছেন এবং অসম্ভব পরিশ্রম তিনি করেন এবং সবসময় তার দলের সামনের সারিতে কিন্তু তাকে দেখা যায়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান পাশে রয়েছেন কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি দীপা চক্রবর্তী। নমস্কার প্রত্যেককে। দীপাদি, সর্বপ্রথমে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমতই বলবো যে রাজনীতি কথা আমি আসছি, কিভাবে রাজনীতিতে আসলেন। এই যে আপনি খুব দ্রুততার সঙ্গে আজকে জেলা সহসভাপতি হয়েছেন, এই যে এই মাইলস্টোনটা আপনি মাইলস্টোনে আপনি আসলেন, তার যাত্রাটা কেমন ছিল আপনার? এই যে বিজেপিতে আসা বা আমার যাত্রা, এটা আমার একটি চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আমার শুরু হয় 2011 সালে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন। সত্যি ইয়ং ব্লাড, তো খুব আপ্লুত ছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে। আমরা মহিলারা হয়তো একটা সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারবো। আমরা সবসময় বলি মহিলারা পিছিয়ে আছে, মমতা ব্যানার্জির হাত দিয়ে হয়তো মহিলারা এগিয়ে যেত অনেকটা। তো 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন, তারপর আস্তে আস্তে বেশি দিন সময় লাগেনি, মাত্র 9 থেকে 10টা মাস। সেই 9 থেকে 10টা মাসের মধ্যেই আমরা কামদুনির ঘটনা দেখলাম। যে কামদুনির ঘটনা যদি আমি বলতে যাই, আজও আমার গায়ে সারা শরীর শিউরে ওঠেল যে এই রকম একটা ঘটনা। সেই সময় আমি যখন দেখলাম যে মমতা ব্যানার্জি কামদুনির সেই ঘটনায় সেই মহিলার পাশে দাঁড়াবে, এটাই আশা ছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মহিলার। কিন্তু মমতা ব্যানার্জি তার ব্যতিক্রম হলেন। মমতা ব্যানার্জি নিজে বললেন কামদুনি যে ঘটনাটি হয়েছে সেটি একটি ছোট্ট ঘটনা, অথচ ঘটনাটা কি আমরা প্রত্যেকে জেনেছি। একজন মহিলার পাশে ওনার সেই দিন দাঁড়ানো উচিত ছিল। এই বিজেপিতে যোগ দেওয়া কার হাত ধরে? বিজেপিতে যোগ দেওয়া এটাও একটা গল্প। 2012 সালে, মানে বিজেপিকে আমার ভালো লাগে, আমি গুজরাট বা কেন্দ্রের বিজেপি দেখি, ভালো লাগতো। তো আমি দেখি, কিন্তু কোচবিহারে আমি যোগ দেব কিভাবে? আমি বিজেপির কাউকে চিনতাম না। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমি বিজেপির বেশ ফেসবুকে সার্চ শুরু করলাম কারা আছে। থাকতে থাকতে কয়েকজনকে চোখে পড়লো, তার মধ্যে আমার চোখে পড়লো নিখিল রঞ্জন দেখে। তো সেই সময় আমি নিজে নিখিল রঞ্জন দেখে ফ্রেন্ড রিকোয়েস্টিং পাঠাই। আমি তারপর ওনার কাছে ওনার ফোন নাম্বার চাই, ওনার সাথে কথা বলে আমি বললাম যে দাদা আমার খুব ইন্টারেস্ট, আমি বিজেপি করব। তারপর নিখিলদাকে বলার পর নিখিলদা 6 থেকে 7 মাস সময় নিল আমাকে জয়েনিং করাতে। আমি সেই বিজেপিকে চিনেছি, যেই বিজেপিতে বললেই জয়েনিং হয় না, সেই বিজেপিতে আমার জয়েনিং। 6 থেকে 7 মাস সময় শুধু লেগেছে আমার বিজেপিতে জয়েন করতে। এবার কিভাবে হলো সেটা, নিখিলদার সাথে কথা বললাম। নিখিলদা তখন জেলার একজন পদাধিকারী, এবার জেলাতে ডাইরেক্ট বিজেপির তখন জয়েনিং হতো না। আমার মনে হয় তখন আপনি প্রথমত আইটি সেলে ছিলেন। না না না, আইটি সেলে আমি ছিলাম না, জয়েনিং হতো না। নিখিলদা আমাকে টাউন মণ্ডলের সাথে পরিচয় করালো। সুনীল দাস নামে টাউন মণ্ডলে তখন কনভেনার ছিলেন আমাদের। এবার সুনীল দাসের মাধ্যমেও আমার জয়েনিং হবে না, আমার জয়েনিং হবে আমি যেই ওয়ার্ডে থাকি, যেই বুথে থাকি, সেই ওয়ার্ডের যে সেই সময় ছিলেন তার হাত দিয়ে। তো যথারীতি আমার বুথের যে দায়িত্বে ছিলেন সেই তার হাত দিয়ে আমার সেই সময় বিজেপিতে জয়েনিং। আস্তে আস্তে আমার কাজ শুরু হলো, সব সময় অ্যাক্টিভলি কাজ করতাম। তারপর আমাকে যুব মোর্চাতে কাজ করতে বলা হয়েছিল, আমি যুব মোর্চাতে কাজ করতে পারিনি, কারণ শহর মণ্ডলের সুনীল দাস আমাকে সেই সময় সদস্য হিসাবে শহর মণ্ডলে কমিটিতে রাখলেন। সেখান থেকে শুরু, শহর মণ্ডলের আস্তে আস্তে আমি সম্পাদিকা হলাম, এক সময় আমি শহর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট হলাম। তারপর আমার যাত্রা শুরু হলো, নিখিলদা জেলা সভাপতি হলেন। আমাদের মহিলাদের কিছু নির্ধারিত পদ থাকে যে তার মহিলাদেরই দিতে হবে। আজকের বিজেপিতে যত মহিলা আছে সেই সময় এতটা সংখ্যক ছিল না। তো আমার কাজে, আমার গতিতে আমি আস্তে আস্তে 2018 সালে আমি জেলা সম্পাদিকা হলাম বিজেপি। সহসভাপতি আপনি হয়েছেন কুচবিহার জেলা বিজেপির। দলের মধ্যেও তো লড়াই রয়েছে, তার মধ্যে আমাদের যে সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ, মহিলা হয়ে কতটা ইজি না কঠিন একটা লড়াইয়ে গিয়ে একটা জায়গা অবধি পৌঁছানো?
দেখুন, এই বিষয়টা না, মানে মহিলা হয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছানো, এটা সামাজিক দিক থেকে আমি বলবো একটু কঠিনই। হুম। কারণ মহিলাদের অনেকগুলো দিক আছে। রাজনীতিতে কোনো মহিলা যখন পদার্পণ করবে তার আগে তার কিন্তু পরিবারটাকে দেখতে হচ্ছে। একদম। আমার পরিবার রক্ষা করে আমার রাজনীতি করতে হচ্ছে। এবার রাজনীতির আঙিনায় গিয়ে বিরোধী দল সবসময় চায় যে একে পেছনের সারিতে কি করে ফেলি, পেছনের সারিতে একে যদি নাকি ফেলতে বিরোধী পারি। দল না, মানে দলের না, মধ্যে বিরোধী? না, 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 বিরোধী দল আমি এই অর্থে বলবো, আচ্ছা। যেহেতু ক্ষমতায় আছে তৃণমূল সরকার, তৃণমূলের নেতা নেত্রীরা সবসময় চাইবে বিজেপির যেন উত্থান না হয়, বিজেপি যেন সেভাবে জেলা জুড়ে কাজ করতে না পারে। তাই মানে বিজেপির নেতা নেত্রীদের নিয়ে কুরুচিকর মন্তব্য বা তাদের যেন ঘরে কোণঠাসা করে রাখা হয়, বিভিন্ন ফন্দি তারা আটে। কিন্তু তার মাঝখানেও আমরা কিন্তু এগিয়ে যাব, কারণ আমরা সততা নিয়ে কাজ করি, আমরা ভয় কিছুকে পাই না। অনেক সময় আপনার ফেসবুক পোস্টে আপনার অনেক উক্তি আমরা দেখতে পারি, যে অনেক সময় বিষণ্ণ লাগে, অনেক সময় কাউকে কিছু হয়তো আপনি ঘুরিয়ে কিছু বলতে চান, এরকম ধরনের পোস্ট দেখি। এই পোস্টগুলোর কারণ কি? এই জায়গায় আমার একটু প্রবলেম। হুম। আমি প্রথমেই বলি যে বা অনেকে জিজ্ঞাসা, অনেকে হয়তো সাধারণ মানুষের মধ্যেই প্রশ্নটা থাকে, আমি তাদের হয়ে হয়তো আপনাকে ধরুন প্রশ্নটা করলাম। না করলেন, আর আমি আজকে বলতেও চাই, হুম। যেহেতু আমি পেয়েছি আপনাকে, হুম। আমি বলতে চাই এই বিষয়টা, যে আমরা না রাজনীতি করার আগে আমরা প্রত্যেকে কিন্তু মানুষ। এবার আমি রাজনীতি করছি, আমি বিজেপি করছি, সব সময় যে আমি বিজেপিকে নিয়েই কিছু ভাববো তা কিন্তু নয়। বিজেপি আমার প্রায়োরিটি, পরিবার যেমন আমার প্রায়োরিটি, বিজেপিও আমার প্রায়োরিটি। বিজেপির ভালোটা আমি সবসময় চাইবো। আমি তো একজন ব্যক্তি, আমার কিছু ব্যক্তি স্বতন্ত্র থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে। তো আমার রাজনীতির বাইরে কিন্তু একটা জীবন আছে, সেই জীবনে ভালো খারাপ কিছু থাকতে পারে। হয়তো সেটা আমি সোশ্যাল মিডিয়াতে মানে কোনো সময় কোনো উক্তি লিখলাম, ওটার সাথে রাজনৈতিক কোনো লিঙ্কই নেই, মানে কিন্তু ব্যক্তিগত একদম। ব্যক্তিগত একদম, সেটা হয়তো জড়িয়ে দিচ্ছে মানে কিছু এরকম সংখ্যক কোনো লোক। ফেস হয়েছে যে লেখার পরে সেটাকে মনে হয়েছে আপনাকে অ্যাকিউজ করা হয়েছে রাজনৈতিকভাবে কাউকে বলছেন? না, অ্যাকিউজ যদি করাও হয়েছে দু একবার, আমি কিন্তু আমার পোস্ট তুলিনি, কারণ আমি আমার কাজে সবসময় বদ্ধপরিকর। আমি যেটা করব সেটা মন থেকে আমি যেমন করি, আমি সেটা শেষ পর্যন্ত কিন্তু দেখি। সুতরাং আমাকে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কুচবিহারে বিজেপির কি পরিস্থিতি আপনি দেখছেন? বিজেপির পরিস্থিতি দেখুন, কিভাবে আপনারা কাজ করবেন আগামী দিনে? বিজেপির পরিস্থিতি প্রথমেই বলবো ভালো। হুম। তার কারণ বিজেপির পরিস্থিতি কোচবিহারে ভালো জন্য আমরা যেমন এমপি পেয়েছিলাম, 7খানা এমএলএ পেয়েছিলাম। পরবর্তীতে সন্ত্রাসের ফলে 1খানা সিট আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু 6 জন এমএলএ কিন্তু আমাদের এখনও আছে। তো রাজনৈতিক পরিস্থিতি বিজেপির ভালো, এটা কোচবিহার জেলা জুড়ে ভালো। আর কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতৃত্ব বিজেপির যারা আছেন খুব ভালো কাজ করছেন। আগামীতে আপনারাই তার ফলাফল আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখাবেন। কিন্তু জনমানসে একটা রাজনৈতিক মহলেও একটা আলোচনা হয় যে যেভাবে আপনি বলছিলেন শুরুতেই যে আমি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি খুব উজ্জীবিত হয়েছিলাম। যেভাবে তিনি বিভিন্ন ইস্যুকে তিনি যেভাবে আন্দোলনমুখী করে তুলতেন বা করেন, আহ, রাজনৈতিক মহলের আলোচনা বা রাজনৈতিক মহল বা মানুষ, সাধারণ মানুষের এটা জিজ্ঞাসা যে উম, এরকম অনেক ইস্যু পেয়েও বিজেপি সেভাবে কিন্তু আন্দোলনমুখী হতে পারছে না, করতে পারছে না। না, কোন ইস্যুটায় বিজেপি আন্দোলন করছে না? প্রত্যেকটা ইস্যুতেই তো বিজেপি আন্দোলন করছে। কারণ আপনারা নিজেরা দেখুন, বিজেপিকে সবসময় সাম্প্রদায়িক একটা তকমা লাগানো হয়, যেটা শাসক দল লাগান। এইরকম কোনো ঘটনা নেই যে যে ঘটনায় বিজেপি আন্দোলন করছে না। বিজেপি প্রত্যেকটা ঘটনায় আন্দোলনমুখী, বিজেপি আন্দোলন, রাস্তায় তাদের আছে। প্রশ্ন আন্দোলন হয়তো আপনারা করছেন, কিন্তু আন্দোলনের যে একটা মাস রেজাল্ট, যে একটা প্রকাণ্ড ভাবে সেই আন্দোলনটাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, সেই রেজাল্টটা হয়তো হচ্ছে না বা পাচ্ছেন না সেরকম। না, সেই রেজাল্টটা হচ্ছে না যেরকম বলছেন। আমি পাশাপাশি বলবো এটা আমাদের একটা যুদ্ধ কিন্তু। আচ্ছা। যেই যুদ্ধে আজকে বিজেপি জনগণের মাধ্যম হয়ে কাজ করছে। আর এই যুদ্ধটা কিন্তু একদিনের যুদ্ধ নয়। এটা জনগণের যেই সমস্ত জিনিস পাওয়ার, জনগণের হয়ে আন্দোলন কিন্তু বিজেপি করছে।
যে জনগণ বঞ্চিত হচ্ছে। কোথাও পশ্চিমবঙ্গের সাধারণ গরিব মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, উত্তরবঙ্গ হিসেবে আমরাও কিন্তু বঞ্চিত হচ্ছি। তো এই রকম একটা বড় যুদ্ধে একদিনে কোনো দিন উত্তীর্ণ হওয়া কিন্তু সম্ভব নয়, ধীরে ধীরে উত্তীর্ণ হতে হবে। আর বিজেপি সেই প্রচেষ্টাই করছে যে একবারে কোনো কিছু পাওয়া সম্ভব নয়। যেইভাবে পশ্চিমবঙ্গের চারিদিকে দেখুন আজকে দাবানল জ্বলছে। আজকে আমি যদি যাই, ওই যে একটা কথায় যাব, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আজকে যেই ঘটনাটা করেছেন, শুধু কি শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের তৃণমূল কোম্পানিটাই কিন্তু জড়িত এই পুরো কাজে। আজকে পার্থ চট্টোপাধ্যায়কে মমতা ব্যানার্জি তুরুপের তাস বানিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় এই বলে বসবেন দুদিনের মধ্যে, মুখ খুলতে সবে শুরু করেছেন, আপনারা দেখবেন। সুতরাং এই যুদ্ধটা কিন্তু একদম ছোট যুদ্ধ নয়। যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমরা 10 পা আগাচ্ছি, যেমন সেই রকম সেই অপোজিট সাইডে যারা আছে তাদের কৃতকলাপকে আরেকটু ভালোভাবে আমাদের ঠিকঠাক করে কাজ করার জন্য দুপা পিছোতে হচ্ছে কোনো সময়। কিন্তু আমরা যুদ্ধে আছে, 24-এই সেই যুদ্ধে কতটা রেজাল্টে জয়ী হতে পারি আপনারাই দেখাবেন। আপনার যে সিনিয়র নেত্রী ছিলেন, সভানেত্রী ছিলেন এর আগে, মালতী রাভা রায়, তার কাছ থেকে কি কি শিক্ষা নিয়েছেন বা কতটা সহযোগিতা করেছে আপনাকে, করছেন রাজনীতিতে? আমি প্রথমেই বলবো, যে কাজ করে বিজেপি তাকে সম্মান দেয়, আর বিজেপি তাকে সম্মান দিয়ে তার যোগ্য স্থানে তাকে নিয়ে আসে। এবার নিখিলদার আমলে যখন আমি সম্পাদিকা হয়েছি, আমার কার্যক্রম বা আমার কর্মকাণ্ডে নিশ্চয়ই কিছু ছিল। সরি, আমি একটু ভুল বলেছিলাম প্রথমে। নিখিলদা 2016 সালে সভাপতি হয়েছিলেন, আমি 2016 সালে সম্পাদিকা হই। 2018 সালে মালতীদি আমাদের জেলা সভানেত্রী হন। মালতীদি যখন হন, নিশ্চয়ই আমার কাজ ভালো লেগেছে মালতীদি আমাকে সম্পাদিকা কিন্তু আবার রেখে দেন। মালতীদি 2 টার্ম আমাদের জেলা সভাপতি ছিলেন, আমি সম্পাদিকা 2 টার্ম ছিলাম, কিন্তু 3 টার্ম আমার কোচবিহার জেলায় জেলা সম্পাদিকা হিসেবে থাকা। এইবার 4র্থ টার্মে আমি জেলা সহসভানেত্রী হয়েছি সুকুমার রায়ের আমলে। নিশ্চয়ই মানে কাজ কোথাও না কোথাও করেছে, এই কারণে আজ অব্দি জেলা আমাকে ধরে রেখেছেন। হয়তো আমার কাজ কোনো সময় যখন ভালো লাগবে না বা আমি করে উঠতে পারবো না, ইয়ং জেনারেশন এসে আমার থেকে ভালো কাজ করবে, দল আমাকে সরিয়ে দেবে, পুরোটাই দলের উপর। না, আপনাকে সবসময় আমরা দেখেছি কোচবিহারের সামনে থেকে নেতৃত্ব দিতে। এই যে নেতৃত্ব সামনে থাকা মানে অনেক সময় অনেক গন্ডগোলও হতে পারে, অনেক সময় অনেক কিছুতে জড়িয়ে যেতে হতে পারে। সেই জায়গাটা মনের সাহস কিভাবে নিয়ে আসেন, কিভাবে সেই সাহসটা আপনার যোগান হয় আপনার? দেখুন, বিজেপিতে আমি যখন জয়েন করি, এটা একটা হাসির ঘটনাই। জয়েন করার আগে যেহেতু আমি বিবাহিতা একজন মহিলা, আমার গার্জিয়ান স্বরূপ কিন্তু আমার হাজব্যান্ড, এখন সেই আমার কাছে সব। তো জয়েন করার আগে আমি তাকে বলেছিলাম, আর ছোট থেকে আমার জেদটা বেশি। আমি যেই কাজটা শুরু করি না, আমি যেই কাজটা শুরু করি সেই কাজটার আমি শেষ দেখেছি। তো রাজনীতিও আমার এভাবেই করা, আমি কাজটা খুব মন থেকে করি, আমার পরিবার ভেবেই করি রাজনীতিটা। এবার যখন আমি জয়েনিং করব, আমি আগের দিন রাতে আমার হাজব্যান্ডকে বলেছি যে দেখো, আমাকে যখন তুমি যেতে দিচ্ছ বা আমি যাচ্ছি, আমি কিন্তু ফিরে আসবো না। এবার ফিরে আসবো না বলার সঙ্গে সঙ্গে আমাকে বললো তুমি কি বলতে চাও। কারণ রাজনীতি করতে আমি যখন বাইরে যাচ্ছি, এমনও দিন আসতে পারে হয়তো আমি আসবো না, আমার লাশ ফিরে আসবে। আচ্ছা, মানে আমি একদম ডিটারমিনেশন নিয়ে কিন্তু আমি নেমেছি। আমি মরতে পারি যে কোনো সময়, কিন্তু যতক্ষণ আমি বেঁচে থাকবো অন্যায়ের প্রতিবাদ আমি করব, অন্যায় দেখে আমি পিছপা হব না। সুতরাং সামনের সারিতে থেকে সাধারণ জনগণের জন্য, কর্মীদের জন্য, কার্যকর্তার জন্য আমাকে যদি কোনো রকম কিছুতে আক্রান্ত হতে হয়, আমি একদম ভয় পাই না, আমি আক্রান্ত হতে রাজি। আমি কর্মীদের পিছিয়ে দিয়ে আমি আগে আগে এগিয়ে যাব যে কোনো খারাপ সময়। জেলা জুড়ে মহিলাদের, বিশেষ করে মহিলারা আপনার কাছে মূলত আপনাদের দলের মহিলারা কি 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 আবেদন করেন, তারা তারা কি চায় আপনাদের কাছে? জেলা জুড়ে যে মহিলারা আছে না, সত্যি আজ গর্ববোধ হয়। 2016 সালে আমি যেটা পাইনি, 17 সালে পাইনি। 18 সালে পঞ্চায়েত নির্বাচন যখন হলো, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হারে মহিলাদের পেটানো হয়েছে তৃণমূলের গুন্ডা দ্বারা। মহিলারা সেই সময় নমিনেশন সাবমিট করতে গিয়েছেন বিজেপির হয়ে, সেই মহিলাকে রাস্তায় পেটানো হয়েছে। আমি তো সেই দিনের কথা বলবো, আপনারা প্রত্যেকে
জানেন আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, আমাদের নাটাবাড়ি বিধানসভা, দক্ষিণ বিধানসভা থেকে ধরে তুফানগঞ্জ থেকে ধরে বিভিন্ন মহিলাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন মহিলাদের শরীরের বিভিন্ন জায়গায় পেটানো হয়েছে, সেই ছবিও আমরা তুলে ধরেছি। তো সেই সমস্ত মহিলারা আবেদন করে, দিদি আমাদের আরও শেখাও, আমরা প্রথম সারিতে থেকে আমরা লড়াই তারা করব। পিছিয়ে যায়নি। তারা পিছিয়ে যায়নি, তাদের দেখে আরও গ্রামাঞ্চলে 5-10 জন মহিলা উদ্বুদ্ধ হচ্ছে, আস্তে আস্তে বিজেপির মুখী হচ্ছে। আজকে ঘরের মা বোনেরা বসে থাকতে চাইছে না, তারা বিজেপিতে জয়েন করতে চাইছে, বিজেপির হয়ে সমাজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য কাজ করতে চাইছে। কোচবিহারের এমপি, বিজেপির এমপি, এখন মন্ত্রীও বটে, তার সঙ্গে কিরকম সম্পর্ক রয়েছে আপনাদের? না, আমাদের সম্পর্ক ভালো। আমাদের এমপি মহাশয় যিনি আছেন, তিনি মাঝে মধ্যে আমাদের ফোন করেন, আমাদের খোঁজ খবর করেন, কি করে সংগঠন চলছে সেটারও খোঁজ খবর নেন। আর সর্বোপরি উনি যখন আসেন, উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রাখেন। নরেন্দ্র মোদী দুবার এসেছিলেন প্রধানমন্ত্রী, খুব সামনাসামনি যাওয়ার কি কখনো হ্যাঁ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, খুব সামনাসামনি যাওয়ার। প্রথমবারটা তো মানে যেহেতু কাজটা ভালো করি, হুম। জানি না এটা আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, আমার গুরুজন যারা আছেন বিজেপিতে প্রত্যেকের আশীর্বাদ, কাজটা খুব মন দিয়ে করি হয়তো। প্রথমবার তো পার্টি অফিসে এত ভিড় বলার মতো না, সেটা আমাকে হ্যান্ডেলিং করতে হয়েছে। এবার দ্বিতীয়বার আমি খুব সামনে যাওয়ার সুযোগ পেয়েছি। আমাদের ধানবাদ থেকে এক দাদাও এসেছিলেন মঞ্চটা করার জন্য, খুব শর্ট টাইম ছিল, শর্ট টাইমের মধ্যে মঞ্চটাও করতে হবে। সেই ধানবাদের দাদা পর্যন্ত লাস্ট অব্দি আমাকে রিকোয়েস্ট করেছেন যে তুমি 5 মিনিটের জন্য আসো। তো সেই সময় পার্টি অফিসে একজন মহিলা এইভাবে অসুস্থ হয়ে যায় না, ওনাকে ছেড়ে আমি নরেন্দ্র মোদীর সামনে যাব, এটা আমার মন চায়নি। আচ্ছা আচ্ছা। ভবিষ্যতে আমার সুযোগ আরও আসবে, কিন্তু সেই অসুস্থ মাকে ছেড়ে আমি কি করে যাই, তাই আমি যেতে পারিনি, সুযোগ এসেছে। সুযোগ এসেছিল। হ্যাঁ। এই যে আপনি প্রথমেই বললেন যে আমি পরিবারকে, বা একটু আগে বললেন যে আপনার যে হাজবেন্ড, তার পারমিশন নিয়ে আপনি রাজনীতিতে নেমেছিলেন। রাজনীতিতে মেয়েরা যখন খুব অ্যাক্টিভলি আসে, তখন পরিবার বা বিশেষ করে হাজবেন্ডের কতটা সহযোগিতা দরকার, বা আপনি কিভাবে সহযোগিতা পান? দেখুন, সত্যি কথা বলতে আমার ছোট্ট সংসার, আমার পরিবারের যেমন ছোট্ট সংসার, কিন্তু আমি যেই জায়গাটায় থাকি এখানে মোটামুটি 50টা পরিবার থাকে আমার সাথে। হুম। তো শুধু যে পারিবারিক হেল্প তা নয়, আমি পারিপার্শ্বিক হেল্পটাও পাই। পরিবারের হাজবেন্ড যেমন আমাকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে রাজনীতি করার জন্য, আমার আশেপাশের যেই সমস্ত দিদি বোনেরা আছে বা বৌদিরা আছে বা দাদারা আছে, তারাও আমাকে সহযোগিতা করে। তার কারণ সেই দাদা হয়তো সেই বৌদিকে বলে যাচ্ছে যে যদি ওর কোনো হেল্পের দরকার হয় হেল্পটা করো, সেই দিদি বৌদি আমাকে কিন্তু সহযোগিতা করছে। সর্বোপরি আমি বাবার বাড়ির একটা সাপোর্ট পাচ্ছি, একটা পারিপার্শ্বিক সাপোর্ট পাচ্ছি, সুতরাং আমার কোনো অসুবিধা হচ্ছে না, করে যাচ্ছি। আর বাকিদেরও উদ্বুদ্ধ করছি সংসার সামলে, কারণ সংসার আমাদের সবার আগে, আর নারীরা সবটাই পারে আমি মনে করি। নারী সব পারি। একদম, আমি নারী, আমি সব পারি। সব পারি। তাই আমার পরিবারও খুশি আছে, আমিও খুশি আছি, আমার বিজেপিও। বাচ্চা পড়াশোনা করে আপনার? হ্যাঁ, আমার বাচ্চা পড়াশোনা সেটা কি করছে। কোনো এফেক্ট হয়? না, কোনো এফেক্টই হচ্ছে না, মানে আমি না এটাতে আরো বেশি স্যাটিসফাই তখন হই যখন আমার বাচ্চার ইয়ারলি রেজাল্টটা আমি হাতে পাই। আচ্ছা। তখন হয়তো কোনো কারণবশত ওকে আমি বলি, দেখেছিস তো তুই কার মেয়ে, ও আমাকে বলে বসে যে মা তুমি এটা বলবে না, আমি কিন্তু বেশি পরিশ্রম করি। আমি ওই যে তোকে আমি বলি ওই কারণে, বলে হ্যাঁ তুমি ওয়ার্ল্ডের বেস্ট মা। সেই সময় না মানে কোথায় যেন গর্ববোধ হয় যে ওকে সময় দিতে পারছি না, কিন্তু তার মাঝখানেও যতটুকু সময় দিচ্ছি ও পরিপক্ক হয়ে উঠছে। মঞ্চে অনেক সময় বক্তব্য রাখতে হয় সভাপতি, সহসভাপতি হিসেবে, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাখতে হয়। এমন সময় কি এমন কোথাও কোনো ঘটনা হয়েছে যে হয়তো আপনার বিবেক সায় দিচ্ছে না সেই কথাগুলো বলার জন্য, নিজে নিজে মনে আফসোস বা রিগ্রেট হয়েছে কখনো সেই ভাষণ দেওয়ার পরে? আমি বিজেপি করছি বলে আমি কিন্তু আমার ব্যক্তি স্বতন্ত্র কোনো সময় খোয়াবো না, সুতরাং আমার বিবেকে দংশন হবে এমন কোনো ওয়ার্ড আমি বলবো না। যেটা বলেছেন যেটা আমি বলেছি স্বতঃস্ফূর্ত বলেছি, আগামীতেও যেটা আমি বলবো স্বতঃস্ফূর্তভাবেই বলবো। এতে যদি আমি দেখি যে না বিজেপির ভুল আছে এটাতে, আমি সেটাও তুলে ধরবো। কারণ আমি বিজেপি করতে গেছি জনগণের কাজ করার জন্য, সমাজ সেবা করার জন্য। বিজেপির বাইরে আমার একটা এনজিও আছে, আপনারা হয়তো জানেন, সেই এনজিও কিন্তু
কোনো রং দেখে কাজ করে না, তারা খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, সবার জন্য কাজ করছে, সেখানে রাজনৈতিক কালারের কোনো বিষয় নেই। ঠিক একইভাবে আমি যে বিজেপি করছি আমি জনগণের জন্য করব। সুতরাং বিজেপির যেই জিনিসটা আমার খারাপ মনে হবে সেটাকে আমি খারাপ বলবই, সেটাকে আমি বিবেকে আমার দংশন হবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি উল্টোটা বলবো সেটা আমি কোনোদিন করব না। আমি সেই রকমই একজন মেয়ে, সেই রকমই একজন নারী। জেলা বিজেপির সহসভাপতি বলা হয় যে কোনো ব্যবসাতেই হোক বা যে কোনো এন্টারপ্রেনারশিপে হোক বা রাজনৈতিক দলেই হোক, যে আপনি যদি সংগঠক বা নেতা বা লিডার তৈরি করেন তবেই আপনার সংগঠন আরো বা আপনার এন্টারপ্রেনারশিপ আরো উঁচুতে যাবে। তো সেভাবে কতটা কোচবিহার জেলা জুড়ে কতটা সংগঠক বা লিডার তৈরি করতে পারছেন, বা কি প্রচেষ্টা রয়েছে, কি চিন্তা ভাবনা রয়েছে? অ্যাকচুয়াল দেখুন, মানে বিজেপির মূল পার্টির আমি সহসভানেত্রী, যেমন হুম, পাশাপাশি আমি একজন মহিলা। হুম, কোচবিহার জেলায় আজকে শহরের ওপরে যত মহিলা দেখছেন, হুম, তার মাঝখানে কিছু সংখ্যক মহিলা, মানে আমার নয়, আমাদের হাত দিয়ে আসা। হয়তো তাদের বাড়িতে গিয়েছি এক একটা সময়, তাদের সাথে আমরা চা খেয়েছি, গল্প করেছি বিভিন্ন রকম। তারা আজ বিজেপির পার্টি অফিসে আসছেন, রাজনীতিটা করছেন। সেটা তো শহরে হলো, জেলা না, জুড়ে। আমি বলছি এই রকম কিছু মহিলা যেরকম আছে, ঠিক একইভাবে আমরা যখন গ্রামাঞ্চলে যাই, গ্রামাঞ্চলেও এই রকম অনেক মহিলারা আছে, উদ্বুদ্ধ হয়ে এসেছেন। আজকে যুব মোর্চার ভাইয়েরা এসেছেন। যুব মোর্চায় আমাদের যুব সভাপতি যে থাকেন তার হাত দেখে, তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে, পার্টিকে দেখে উদ্বুদ্ধ হয়ে যেরকম আসেন, ঠিক একইভাবে আমরা দিদিরা যারা আছি আমাদের হাত ধরেও কিন্তু অনেকে আসেন। অনেকে আমাদের কাজে উদ্বুদ্ধ হয়ে আমাদের বলে, দিদি এতটা সাহস পাও কোথা থেকে? যখন সাহসের কথাগুলো তাকে তুলে ধরি, সে বলে, দিদি আমিও আছি, আমিও আসছি। অনেক ফেসবুক পোস্টের মাধ্যমেও কিন্তু আপনারা এটা দেখতে পারবেন যে তারা কি করে স্বতঃস্ফূর্ততা নিয়ে কিন্তু চলে আসছে, বিজেপি মুখী হচ্ছে। দেশকে সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের রাজ্যকে এই ভয়াবহ নারী মমতা ব্যানার্জির যে পৈশাচিক আচরণ চলছে সেই আচরণের থেকে বেরিয়ে আসার জন্য তারা কিন্তু প্রত্যেকে বিজেপি মুখী হচ্ছে। আহ, যে কোনো বিষয় নিয়ে আপনি কাজ করতে গেলে মূলত তো রাজনীতিতে আরো বেশি যে বিরোধীর সম্পর্কে পড়াশোনা করতে হয়, জানতে হয়, এবং নিজেও অনেকটাই পড়াশোনা করতে হয়, যে বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয়তে রাখে। তো পড়াশোনা করার কতটা সময় পান, বা সেটা কি চর্চাতে রয়েছে? হ্যাঁ, চর্চাতে রয়েছে। যেরকম আমি চেষ্টা করি, মানে দিনের বেলা হয়ে ওঠে না, হুম, রাতেও মোটামুটি বাড়িতে ফেরার পর মেয়েকে একটু সময় দিতে হয়, মেয়ে যেহেতু ছোট। ওই মেয়েকে সময় দিয়ে, মেয়ের সময় শেষ করে তারপর কিছুটা টাইম নিজের সাথে কাটাই। হুম, সেই সময় শাসকের কার্যকলাপগুলো দেখি। তার সাথে আমাদের বিজেপির, আমার মানে সব কিছু জানতে বুঝতে একটু বেশি ইন্টারেস্ট বলতে হুম, পারেন। হুম, বিজেপি কি, বিজেপির উত্থান কোথায়, এই যে হুম, জনসংঘ, জনসংঘের থেকে কি করে মানে জনতা পার্টি আসলো, জনতা পার্টির থেকে কি করে আজ বিজেপি, সেই জিনিসগুলো একটু পড়ি, বিজেপির সংবিধান সম্পর্কে একটু জানি, নিজেকে আরও তৈরি করতে চাই। এই তো একটু সময় কাটাই রাত। একদমই। আমরা কিন্তু দীপাদির সঙ্গে তার ব্যক্তিগত আহ, জীবন এবং রাজনীতিতে তার উত্থান, রাজনীতিতে এখনো করছে, আরো সময় রয়েছে আরো এগিয়ে যাওয়ার, তার কথা তিনি শোনালেন, এবং নিছকেই এটা আমাদের একটা মুখোমুখি আলোচনা এবং গল্প বলতেই পারেন আপনারা। আহ, দিদি, এই আমরা শেষের দিকে চলে এসেছি, যে কোচবিহারে আগামীতে পঞ্চায়েত নির্বাচন আসছে। সেই পঞ্চায়েত নির্বাচন কে নিয়ে আপনাদের কি ইতিমধ্যেই কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, না এখনো আপনারা সেই ভাবে চিন্তা ভাবনা করছেন আগামী দিনে কি করবে? না, কর্মকাণ্ড আমাদের প্রতিটি বুথে বুথে শুরু হয়ে গেছে। মানে সব কিছু তো আর মিডিয়ার মারফত আনা সম্ভব না, না, হ্যাঁ। কারণ আমাদের কিছু সংবিধান আছে, সেটা মেনে চলতে হয়। আমাদের বুথে বুথে কিন্তু কাজ গোছানো শুরু হয়ে গেছে। তো আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়ব তারও একটা ব্লুপ্রিন্ট আমাদের তৈরির মধ্যেই আছে। বিভিন্ন কার্যকলাপের মধ্যে আমরা আগামীতে এগোবো। কিন্তু আপনি প্রশ্ন করছেন না, তবুও আমি নিজের থেকে একটা কথা বলুন, বলছি অবশ্যই, নিশ্চয়ই। যে দেখুন, এই মমতা ব্যানার্জির সরকার 2011 থেকে 16, সেটা যদি আমি নাও বলি, বলার প্রচুর আছে, বলে শেষ করা যাবে না। অবশ্যই, সেই আমরা পরে সেই আবার, কারণে হ্যাঁ, বলছি, আবার আমরা হ্যাঁ, যে অবশ্যই। যদি নাও বলি,
2016 পর উনি আবার যখন এলেন, আপনারা প্রত্যেকেই জানেন, দেখুন 3.5 বছর কুণাল ঘোষ আপনারা দেখেছেন জেলে বন্দি ছিল, সেই বিভিন্ন মানি মার্কেটিংয়ের অর্থ কেলেঙ্কারি নিয়ে। সেই 3.5 বছর যে কুণাল ঘোষ জেলে থাকলো, সে জেল থেকে বেরিয়ে এসে তৃণমূলের মুখপাত্র হয়ে উঠল। আজ আপনারা দেখছেন পার্থ চ্যাটার্জি, বিগত দিনে শিক্ষামন্ত্রী, আজ সে শিল্পমন্ত্রী, তার হাতে কোটি কোটি টাকা, বিভিন্ন মেয়েদের পশ্চিমবঙ্গে চক্রান্ত করে, বিভিন্ন মেয়েদের ভুলিয়ে ভালিয়ে, যেই মেয়েদের লোভ আর স্বার্থ আছে তারা জর্জরিত হয়ে যাচ্ছে তৃণমূলের এই র্যাকেটে, তৃণমূল কোম্পানিতে। আজকে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখার্জির নাম জড়িয়েছে। অর্পিতা মুখার্জিকে আমরা কেন দোষ দেব? হ্যাঁ, সে মহিলা হিসাবে সে কি করেছে তার সেটা ব্যক্তিগত বিষয়, তা নিয়ে কে কি দোষ দেবে আমি বলতে যাব না। কিন্তু আমি যদি রাজনৈতিক ক্ষেত্রে আসি, যে আজকে জনগণের টাকায় এত টাকা অর্পিতা মুখার্জির কি করে ক্ষমতা হয় এত টাকা আত্মসাৎ করার? একজন শিল্পমন্ত্রী ওখানে আছেন বলেই আমার তো মনে হয় পার্থ চ্যাটার্জির যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো তৃণমূল কোম্পানির কিন্তু এক একটা বেসরকারি ব্যাংক। সেই ব্যাংকগুলোতে বিভিন্ন প্রকারের অর্থ বরাদ্দ আছে। আজকে শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, আস্তে আস্তে আরও তথ্য বের হবে। শিক্ষা বাদ দিয়েও বিভিন্ন খাতে যেগুলো চাকরি হয়েছে প্রত্যেকটির থেকে টাকা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় জনগণ আমাদের বলছে এক একটা করে চাকরি ট্রান্সফার, মানে এক একটা শিক্ষক ট্রান্সফারে নাকি 5-7 লাখ টাকার খেলা হয়েছে। তৃণমূল সেটাকে খেলা বলেন অবশ্য, তাদের স্লোগানেই উঠে এসেছে যে খেলা হবে। তারা শিশুর থেকে শুরু করে, মায়েদের থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, যুব থেকে শুরু করে সবার সাথে খেলছেন। পশ্চিমবঙ্গের এত মেয়েরা ধর্ষিতা, কন্যাশ্রীর কথা বলছেন মমতা ব্যানার্জি, যুবশ্রীর কথা বলছেন, দুয়ারে সরকার বলছেন। দুয়ারে সরকার ঢোকাচ্ছেন এই কারণে, সেই দুয়ারে কয়েকজন মহিলা আছে, তাদের কি করে আগামী দিনে বিভিন্ন র্যাকেটের মধ্যে ফাঁসানো যাবে, কি করে তারা বাইরে বেরোলে ধর্ষিতা হবে, সেটা কিন্তু অনুশীলন অনুকরণ করার জন্য কিন্তু যাচ্ছেন দুয়ারে। রাজ্যটাকে শেষ করে দিয়েছেন এই মমতা ব্যানার্জি, এই একজন মহিলা। আপনার এই নিয়ে কি লাগাতার আন্দোলনে থাকবেন? একদম একদম, আমরা পিছপা হচ্ছি না। ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলার মহিলা মোর্চা আছে, সেই মহিলা মোর্চা যেমন করবে, বিভিন্ন মোর্চা আছে, সাথে সাথে মাদার পার্টির আমরা আছি। আমরা লাগাতার মমতা ব্যানার্জির এগেনস্টে আছি, ছিলাম, থাকবো। আমরা অনেক কথা শুনলাম, আরো আগামী দিনে আরো দীপাদির সঙ্গে আমরা বসবো। আমাদের দীর্ঘায়িত আলোচনা খুব বেশি হলে অবশ্যই আপনাদের তখন হয়তো পর্দা থেকে চোখ সরে যাবে, তাই আমরা আলোচনা এখানে আমরা সমাপ্ত করব। তবে দীপাদি যেই বক্তব্য রাখলেন সবই কিন্তু তার নিজস্ব বক্তব্য, নিজস্ব ব্যক্তিগত মতামত তিনি দিলেন। রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, একদম গোড়া থেকে যেই জায়গা থেকে উনি এসছেন তিনি রাষ্ট্রপতি হলেন, এবং নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তিনি তাকে প্রায়োরিটি দিলেন। এমন কিছু পজিশনে, এমন কিছু মন্ত্রিত্ব তিনি সামলান, অর্থমন্ত্রী এই এত বড় দেশের। কোথাও কি মনে হয় যে বিজেপিতে যে মহিলাদের যে উত্থান, তারা অনেকটাই বিজেপি চাইছে মহিলারা আরো বেশি করে আসুক, মহিলা সশক্তিকরণ যেটা বলে সেই দিকে অনেকটা টেন্ডেন্সি রয়েছে, বা কতটা উজ্জীবিত হন এগুলো দেখলে পরে? দেখুন, নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করেন। কিন্তু এবার নরেন্দ্র মোদীকে আমি দেখেছি এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশের, যিনি সবসময় কিন্তু মহিলাদের সবসময় সর্বোচ্চ স্থান দিয়েছেন। আজকে নরেন্দ্র মোদীর আমলে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে কাজ হচ্ছে যেই রকম, সেইভাবেই মহিলাদের স্বতন্ত্রকরণ নিয়ে নরেন্দ্র মোদী কিন্তু সবসময় বদ্ধপরিকরের ভূমিকা পালন করছেন। উনি আমরা সবসময় বলি ভারত মাতা কি জয়, ভারতকে উনি মাতার রূপে পূজন করছেন। তো নরেন্দ্র মোদী সব সময় মহিলাদের এগিয়ে দিচ্ছেন, এটা দেখে আমরা সবসময় উদ্বুদ্ধ হই। পাশাপাশি বলবো মাতৃজাতি যারা আছে, মাতৃজাতিও সেই ভূমিকা পালন করছেন, তাই তো আজ তারা সেই জায়গায় পৌঁছতে পারছেন নরেন্দ্র মোদীর হাত দিয়ে, বিজেপি সরকারের মাধ্যমে।
একদমই তার বক্তব্য রাখলেন দিদি। এবং আমি আগেও বলেছি যে আজকের এই আলোচনায় যা বক্তব্য দিদি রাখলেন তার নিতান্তই তার ব্যক্তিগত বক্তব্য। এবং দিদিকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং চাইবো তিনি তার রাজনৈতিক জীবনে আরও উত্থান আসুক, তিনি আরও ওপরে যাক এবং মানুষের সেবা করুক, জনসেবা করুক। এবং দিদি আপনাকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার আমরা কোনো নতুন অতিথির সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেব। এবং আবারও দিদিকে অনেক ধন্যবাদ। আশা করব এরপরেও আবার কে আমরা পাবো, এরপরে আপনার সঙ্গে আবার আমরা বসবো এরকম মুখোমুখি আলোচনায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেল দেখতে থাকবেন। আমি দেবাশিস চক্রবর্তী, নমস্কার।